আর ঈদ যাত্রা কেন্দ্রিক আমরা প্রত্যেকটি বাস টার্মিনালে সাব কন্ট্রোল রুম স্থাপন করব। প্রত্যেকটি টার্মিনালে আমাদের সিনিয়র অফিসাররা থাকবে, ইভেন কমিশনার স্যার নিজেও থাকেন, সুতরাং আপনারা বুঝতেই পারছেন। আর স্টাফ রুটের একটি বিষয় এসছে, ওটি আমরা কিছুদিন আগে কিন্তু ক্লিয়ার করেছি। এখন সামনে যে সমস্যাটি কিছুক্ষণ আগে বললেন ওটিও আমরা অ্যাড্রেস করব। আর বালুর মাঠে যে বিষয়টি এসছে কমলাপুর, ওখানে হয়তো এবার হাট নাও বসতে পারে, কারণ ওখানে মেট্রো রেলের কাজ চলছে। আর নারায়ণগঞ্জ থেকে রেশন এসপি যেটি বললো তুমি, ওটি আমরা নজরে আনছি। এবার আশা করছি বিএনপির পক্ষ থেকে আরো কিছু ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অচিরেই আমরা বিভিন্ন স্টেক হোল্ডার্সদেরকে নিয়ে আমরা এই যাত্রা এবং হাট ব্যবস্থাপনা এবং ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কে সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে আমরা বসবো। আমি এখন জাস্ট 1 থেকে 2 মিনিট সময় নিচ্ছি আমার অধিক্ষেত্রের বাইরে কয়েকটি কথা বলতে, যেহেতু এখানে সাজান স্যার আছেন, রাঙা স্যার আছেন, সকল নেতৃবৃন্দই আছেন। গত ঈদে আমরা যে স্বস্তির নিঃশ্বাসটি ফেলেছিলাম, দেশবাসীকে সুন্দর একটি ঈদ যাত্রা উপহার দিতে পেরেছিলাম, সেটি একমাত্র কারণ ছিল আপনাদের সকলের সহযোগিতা এবং সমন্বয়। এবং এই সমন্বয়ের কারণেই কিন্তু এটি সম্ভব হয়েছিল, শুধুমাত্র বড় ধরনের দুটি দুর্ঘটনা বাদে। একটি হচ্ছে ঝালকাঠিতে আর একটি চট্টগ্রামে। এবং মজার ব্যাপার হলো আপনারা এই বিষয়টি কেউ আনেননি, পরবর্তীতে তদন্তকালে দেখা গেল যে এই বাস দুটি, চট্টগ্রামের বাসটি হচ্ছে 43 বছরের পুরনো, যেটি অ্যাক্সিডেন্ট করেছিল। আর ঝালকাঠির বাসটিও তার ইকোনমিক লাইফ টাইম শেষ হয়ে গেছে। তো যেটি আমার পরামর্শ বা আমার আবেদন, বিশেষ করে বাস মালিক এবং শ্রমিক সংগঠনের যে নেতৃবৃন্দ আছেন, আমরা তো আমাদের কাজ করে যাচ্ছি, আমরা করতেই হবে, পাশাপাশি আপনাদের ইনভলভমেন্টটা আসলে আমরা আরো একটু বেশি আশা করছি। কারণ হলো যে সকল মেয়াদ উত্তীর্ণ গাড়ি ঢাকা থেকে স্ক্র্যাপ করে বিক্রি করে দেয়, সেগুলি কিন্তু আশেপাশে যেটা চলে। আমরা কিন্তু বাসের ক্ষেত্রে 20 বছরের অধিক গাড়ি ঢাকাতে আমরা চলতে দেই না, এবং গত কয়েক সপ্তাহ যাবত ব্যাপক অভিযান পরিচালনা করা হচ্ছে। আর ট্রাকের ক্ষেত্রে হচ্ছে 25 বছর। তো এই যে বাস যেগুলো পুরনো হয়ে যাচ্ছে ঢাকা শহরে চলে, সেগুলো কিন্তু আশেপাশে জেলাগুলোতে নির্দ্বিধায় চলছে। এটি যদি মালিক সমিতির পক্ষ থেকে একটি খুব বড় ধরনের একটি ব্যবস্থা গ্রহণ করা হয়, তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে আমাদের জন্য কাজগুলি করাটা একটু সহজ হয়ে যায়। শুধুমাত্র আইন প্রয়োগের মাধ্যমে আসলে এই কাজগুলো করা আসলে খুবই দুর্বল হয়ে পড়ে, কারণ এখানে সকলের এনগেজমেন্ট প্রয়োজন আছে। আমাদের সকলকে মিলেই একটা অ্যাটমসফিয়ার তৈরি করা, যে আমি যেন আইনটা সুন্দর করে প্রয়োগ করতে পারি, এবং যার উপর প্রয়োগ করছি তিনি যেন মনে করেন যে আমাকে সরকার এবং পুরো রাষ্ট্র আমাকে একটি সুন্দর ব্যবস্থাপনা দিয়েছে, তারপরেও আমি আইন ভঙ্গ করেছি, এই ফিলিংটা যেন তার ভেতরে গ্রো করে। তো সেক্ষেত্রে আমি রিশওয়ানি স্যার সভাপতি ডাকার জন্য প্রশাসন কথা আমরা বসে, তারপরে সব জেলা থেকে আপনারা আসেন। এই জন্য জেলাতেই যে প্রতিবন্ধকতা ছিল একটি রাজনৈতিক দলের, তারা কিন্তু আর পারলেন না প্রতিবন্ধকতা ধরে রাখতে। রাজনীতি কিন্তু রাজনীতির মধ্যেই চললো। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা কিন্তু উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করলেন এবং দেশকে স্বাভাবিক একটা পর্যায়ে নিয়ে আসলেন। আজকে কোন পর্যায়ে দেশটা, এটা আমি বিরোধী দল করি, তারপরে বলবো যে আমরা সবাই জানি আজকে দেশটা কোন একটা অবস্থানে আমরা গেছি। বিশেষ করে আমরা পরিবহনের মানুষ যদি আমরা চিন্তা করি, তাহলে ওনাকে একটা ধন্যবাদ দিতেই হয় আসলে, যে এত সুন্দর রাস্তা হয়ে গেছে যে আজকে রংপুর আমরা 12 ঘন্টা 14 ঘন্টা, এক সময় 2 দিন লাগতো রংপুর থেকে আসতে, সেগুলো আজকে আমরা 8 ঘন্টা 6 ঘন্টার মধ্যে চলে আসতে পারছি। আরও সামনে ছোটো মোটো সমস্যাগুলো না থাকলে আরও তাড়াতাড়ি আসতে পারবো। আমি ধন্যবাদ জানাই আপনাদের পুলিশ প্রশাসনের, সারা জেলার থেকে আপনারা শাহাবুদ্দিন সাহেব ওনাদের সবাইকে আপনি নিয়ে আসছেন, আমি ধন্যবাদ জানাই যে আপনাদের সহযোগিতা। একসময় আমাদের ছিল, আমরা গাড়ির অ্যাক্সিডেন্ট করলে আমরা বলতাম আমাদের স্টাফদের যে থানায় গাড়ি ঢোকা দেন। গাড়ি যারা অ্যাক্সিডেন্ট করবো, ওয়াজিউদ্দিন খান সাহেব তখন ছিলেন, শাহজাহান ভাইও তখন ছিলেন এক্সিকিউটিভ প্রেসিডেন্ট, শাহজাহান খানও বলতেন যে তোমরা গাড়ি থানায় ঢোকাই দেবো আগে। মাঝখানে কিন্তু আমরা খুব মানে একটা বেকারে পড়ে গেছিলাম, যে থানায় দিলেও অসুবিধা, না দিলেও একটা অসুবিধা। তো এরকম একটা পর্যায়ের থেকে আমরা বলতাম যে গাড়ি থানায়, এখনও আমরা বলি কিন্তু গাড়ি থানায় ঢুকে দেন, কারণ আমরা
সিকিউরড এখন থানায়, আমাদের স্টাফরা সিকিউরড এখন থানায়। একসময় তারা জানতো, ওয়াজউদ্দিন খান সাহেব বলতেন যে তোমরা জামিন পরের দিনই পেয়ে যাবা। আমরা কিন্তু পরের দিনে শ্রমিকরা যত বড়ই দুর্ঘটনা ঘটুক আমরা কিন্তু জামিন পেয়ে যেতাম শ্রমিকেরা। এখনও কিন্তু তাই আছে যে আমরা জামিন পাবো, কিন্তু কিছু শর্ত আছে সরকারের, সেটা সারা দেশের চাহিদার উপরেই তো সরকারকে চলতে হয়। সেই কারণেই কিছু চাহিদা জনগণেরও রয়েছে সেখানে। আমাদেরও যে সব শ্রমিক আমরা বলবো যে সবাই আমরা ফেরেস্তা, তাও নয়। আমাদের কারণেই যানজট হয়, আমাদের কারণেই বিভিন্ন সময় হয়। পুলিশেরও আপনাদেরও কিছু লোক আছে লোয়ার লেভেলে যাদের কারণে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হয় যে নয় তা নয়, কিন্তু হয়। তো এইগুলো আস্তে আস্তে আজকে ক্যামেরা আপনাদের ক্যাপের মধ্যে আমি দেখেছি ক্যামেরা দেওয়া হয়ে গেছে, অর্থাৎ বডির মধ্যে, যে আপনি কি কনভারসেশন করছেন মানুষের সঙ্গে, এটাও চলে আসতেছে আপনাদের কাছে। তাহলে সে দুর্নীতি করবে না, সে দুর্নীতি যখন করবে না তখন আরও অনেকেই দুর্নীতি করবে না করার কারণে কিন্তু দেখবেন এখন যে গতবার আমরা দেখেন কত সহজে আমরা করতে পারছি। কি কারণে? এই শাহাবুদ্দিন সাহেবই কিন্তু প্রথম, ওনার সুনাম ওনার সামনে করাটা ঠিক নয়, তারপরে বলি ড্রোনের উনি ব্যবস্থা করলেন আমাদের সাথে আলোচনা করি। একটা দুইটা ড্রোন দিয়ে দেখলেন আসলে যদি কোনো রাস্তায় একটা দুর্ঘটনা ঘটে যায় পাশে একটা, তাহলে টোটাল রাস্তাটাই বন্ধ হয়ে যায়। তাহলে পুলিশের গাড়ি যে আপনার টুসিং করে নিয়ে আসবে, উঠায় নিয়ে আসবে, এটার উপায় থাকে না। তখন কিন্তু এটা দিয়ে দেখা গেল যে এটা অনেক ভালো কাজ করলো। এবং আমরা ঈদে আমরা তাই দেখেছি যে আরও গত সব মিটিংয়ে আমি বলেছিলাম ওনাকে যে আরও বেশি ড্রোন দিয়ে দেন আপনি। আরও ড্রোন দিলে আমরা বুঝতে পারতেছি কোন জায়গাটা দুর্ঘটনা ব্লকটা হয়ে গেছে কোন জায়গায়, তখন কিন্তু সেই জায়গাটা ক্লিয়ার করতে পারতেছি আমরা। দরকার হলে আমরা বলছি দরকার হলে গাড়ি রাস্তার পাশে ফেলে দেন আপনি, কিন্তু রাস্তার প্রতিবন্ধক সৃষ্টি করা যাবে না। আর এই দেখবেন গতবার 2টা অ্যাক্সিডেন্ট যেটা মেহেদী সাহেব বললেন ঈদের পরে যে 2টা ঘটনা, এই 2টি ঘটনা কিন্তু ঈদের পরে আমরা বলছিলাম যে ঈদের পরে কিন্তু সব একটা শিথিলতার মধ্যে চলে আসে, মানে ঈদের পরে কে কবে আসছে না আসছে এই কারণেই। কিন্তু যাওয়ার সময় কিন্তু বড় ধরনের কোনো ঘটনা ঘটে না, এই কারণেই যে আমরা সচেতন ছিলাম। ঈদের পরে আমাদেরও একটু গা ভারী হয়ে যায়, কত আর খাটবো আমরা, এই করতে করতে একটু রিল্যাক্স করতে চাই, তখন দেখা যায় এই দুর্ঘটনা ঘটে। এবং দেখা গেল 2টা গাড়িতেই রোড পারমিট নেই, পারমিট নেই, এবং গাড়ির ফিটনেস নেই, এবং একটা গাড়ি একদম সম্পূর্ণ বিধ্বস্ত করার মতো, মানে ওইটাকে ধ্বংস করে দেওয়া আছে না, ওইটা আর লোহা হিসাবে বিক্রি করে দেওয়া আছে না, আর কোনো উপায় নেই। সেই গাড়িটাও কিন্তু চলছে। আমি বারংবার বলছি যে এই গাড়িগুলোকে ধরার ব্যবস্থা করতে হবে, এবং আমাদের পক্ষে সম্ভব হয় না, কারণ ঢাকার থেকে বের করে দিলে 20 বছরের গাড়ি বের করে দিলে এরা আর এক জেলার থেকে চলে, নারায়ণগঞ্জ থেকে চলে, গাজীপুর থেকে চলে, বিভিন্ন জায়গা থেকে টুক করে বের করে নিয়ে চলে। এটার থেকে যারা রিজার্ভ করেন তাদেরকে আমরা বলে দেওয়া থাকে যে তোমরা গাড়ির ফিটনেসটা আগে দেখে নিও, ফিটনেসটা দেখে না নিলে কিন্তু সম্ভব হবে না। তো আমি আবারও ধন্যবাদ জানাই যে গত ঈদের মতো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের যারা ঢাকার থেকে বা ঢাকার বাইরের থেকে আসবেন যাবেন তারা যেন স্বাভাবিকভাবে ঈদুল আজহা উদযাপন করতে পারেন। যদিও আমি মনে করি যে আমাদের ওই ঈদুল জোহার থেকে এটা অনেক বেশি হ্রাস হবে না, একটু কম হবে। তো সেই কারণে তারপরে ধরে নিতে হবে যে তারা আত্মীয় স্বজনের সঙ্গে পরিজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করে যাবেন, দুর্ঘটনা যাতে না ঘটে আল্লাহর কাছে আমরা মাপ চাই, আগেই আল্লাহর সহায়তা চাই, আমরা চাই। এবং গত ঈদে যাতে এই ধরনের ঘটনা ঘটে নাই, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে আমি আপনাদের সবাইকে আমি বলবো এইটুকুই যে আমরা আগের মতো যেন হতে পারি। পুলিশের সহায়তা ছাড়া আমরা একটা মাইল রাস্তা চলতে পারবো না চাঁদাবাজের অত্যাচারে। সুতরাং আপনাদের সঙ্গে আমাদের যে সম্পর্কটা, এই সুসম্পর্ক যাতে আমাদের সঙ্গে আপনাদের থাকে, এবং যে কোনো সময় যখন আপনারা মনে করবেন যে না আমাদের আজকে যেমন আমরা চাঁদাবাজি এগুলো নিয়ে কথা বললাম না, এই কারণেই আজকে মত বিনিময়টা আমাদের যারা আমরা ঈদে যাবে তাদের কিভাবে নিয়ে আসা যাবে, নিয়ে যাওয়া যাবে, এই জন্যই। সুতরাং ওদিকে আমরা গেলাম না। পরবর্তীতে একটা সভাতে আমি মনে করি অ্যাডিশনাল আইজি সাহেবের কাছে আমার রিকোয়েস্ট সেটা হলো যে আমরা সাধারণ ভাই থাকবে, আমরা থাকবো, আমরা থেকে কি করে এই বাকিগুলোর সমস্যাগুলোর সমাধান করা যায়, এটা একমাত্র হাইওয়ে পুলিশ পারবে না। এর সঙ্গে আপনাদের অন্যান্য পুলিশের যেসব ডিবি বলেন বা যারা এসবি বিভিন্ন যে সংস্থাগুলো পুলিশের রয়েছে, এই সংস্থাগুলোর সঙ্গে একমত হয়ে পুলিশের যে আপনাদের অনুষ্ঠানগুলো হয় বা আপনারা যে অনুষ্ঠান বা সভাগুলো করেন সরকারের সঙ্গে, এই সভাগুলোতে যাতে আপনারা তুলে ধরতে পারেন যে পরিবহনের এই সমস্যাগুলো সমাধান করলে তাহলে আর সমাধান হবে না, তো তাহলে আর পর সমস্যা হবে না। সুতরাং এগুলো করার জন্য অনুরোধ জানিয়ে এবং আগামী দিনটা ভালো যাক এই শুভকামনা সবার জন্য রইল আমাদের। এবং আবারও সব পুলিশ কর্মকর্তাদের আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। হাইওয়ে পুলিশকে আজকে
একটা মর্যাদাশীল জায়গায় নিয়ে এসেছে, একটা জনগণের সেবার জায়গাটা নিশ্চিত করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি, সাবেক এমপি, সাবেক মন্ত্রী জনাব মশিউর রহমান নাগা কিন্তু এখানে আছেন, আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অগ্রিম ঈদ মোবারক জানাই। কিন্তু দেশ এবং জনগণের আমরা সেবা করছি। আমরা দুটি যে ঈদ আমাদের, এই দুটি ঈদের আগে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ বিভাগ, মালিক শ্রমিক নেতৃবৃন্দ তারা বিভিন্নভাবে আমরা নিজেরা সভা করে থাকি। সেখানে দায়িত্ব ভাগ করে দেওয়া হয় কাজ করার। যে কারণে আমি একটু গর্বের সঙ্গে বলতে চাই, গত দুটি ঈদ তুলনামূলক দুর্ঘটনা কম হয়েছে এবং সড়কে যে যানজট সেটাও কিন্তু একটা সহনীয় পর্যায়ে ছিল। এই কাজটি আমি মনে করি যে এই কাজটি সকলের দায়িত্ব, পুলিশ এবং আমাদের শ্রমিক। এই যে আমাদের হাইওয়ে পুলিশ গঠন করেছিলাম আমরা মালিক শ্রমিকদের দাবির ভিত্তিতে। আমাদের তখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে রাস্তায় প্রতি রাতেই অসংখ্য ডাকাতি হতো, আর এই ডাকাতির দায় দায়িত্ব এসে পড়তো ড্রাইভারদের ঘাড়ে, শ্রমিকদের ঘাড়ে। তখনই আমরা একটা দাবি উত্থাপন করেছিলাম যে হাইওয়ে পুলিশ গঠন করতে হবে। আমাদের দাবির প্রেক্ষিতেই কিন্তু হাইওয়ে পুলিশ, আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারই এই কাজটি করেছিলেন, হাইওয়ে পুলিশ গঠন করেছিলেন। হাইওয়ে পুলিশের গঠনের যে জনবল দরকার ছিল আসলে তখন দিতে পারে নাই। দিনে দিনে জনবলও বৃদ্ধি পাচ্ছে। যে জনবল আছে আমি মনে করি এটাও কিন্তু অপর্যাপ্ত, আরও জনবল দরকার। আর নিঃসন্দেহে কথা স্বীকার করতে হবে, হাইওয়ে পুলিশের তৎপরতার কারণে এখন রাস্তায় ডাকাতি সেটা প্রায় শূন্যের কোঠায় এসে দাঁড়িয়েছে। এখন আর আগের মতো রাস্তায় ডাকাতির সংবাদ আমরা খুব কমই দেখি। সেজন্য অবশ্যই তারা আমাদের হাইওয়ে পুলিশ প্রশংসার দাবিদার। আর রাস্তায় থাকে শ্রমিক আর পুলিশ, সক্ষতা আমাদের মধ্যে আছে এবং সেই সক্ষতার কারণেই আমি মনে করি আমাদের যে সড়কের নিরাপত্তা, সড়কের শৃঙ্খলা, সড়কের দুর্ঘটনা হ্রাস করা, এই দায়িত্বটা মালিক এবং শ্রমিক এবং পুলিশ সকলে মিলেই কিন্তু আমরা করছি। যতটুকু আমাদের সক্ষমতা আছে তার ভিত্তিতেই কিন্তু আমরা এই কাজগুলো করছি। আমাদের মনে রাখতে হবে, আমাদের এই ধরনের দুটি ঈদে যে মানুষ ঢাকা শহর থেকে বিভিন্ন গ্রামে ছুটে যান, এইটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের যে যানবাহন থাকা দরকার সেই যানবাহনের সংখ্যা কিন্তু আমাদের খুবই কম। কারণ এখানে প্রাইভেট সেক্টরের প্রাধান্যটা বেশি, আর প্রাইভেট সেক্টর তারা অধিক গাড়ি তৈরি করে যে কিছু গাড়ি বসিয়ে রাখবে সেটা কিন্তু করে না। আমরা যারা হজে যাই, ওমরায় যাই, আপনারা লক্ষ্য করেছেন হজের সময় লক্ষ লক্ষ গাড়ি আমাদের সার্ভিস দিচ্ছে, আর ওমরায় গিয়ে দেখবেন যে তাদের যে মানে পার্কিং প্লেসগুলো সেগুলো ভরা থাকে বিভিন্ন বাসে। অর্থাৎ ওই সময় এই বাসগুলো কাজ করে না বা তারা গাড়িগুলো পরিচালনা করে না, দরকার হয় না। তাদের পক্ষে এটা সম্ভব। আমাদের পক্ষে কিছু গাড়ি তৈরি করে ঈদের সময় সার্ভিস দেবে এই চিন্তা করে আমরা কিন্তু এটা করতে পারি না। আমাদের অর্থনৈতিক অবস্থা, দেশের অর্থনৈতিক অবস্থা, সরকারের সব দিক বিবেচনা করে এটা সম্ভব হয় না। যে কারণে কিছু পুরানো বাস সুযোগ মতো তার রাস্তায় নেমে আসে, যেটা আমাদের একজন পুলিশ কর্মকর্তা বলেছেন। এইটাকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব বিআরটিএ। তাই বিআরটিএ এবং পুলিশ উভয় এই জায়গাটায় কিছু সক্ষমতা আমাদের ত্রুটি আছে। সেটি হলো যে জনবল আমাদের দরকার বিআরটিএতে, হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ,
এইসব জায়গায় জনবলের আমি মনে করি যে পর্যাপ্ত পরিমাণে জনবল না থাকার কারণে অনেক কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তবে এটাকে স্বীকার করতে হবে, আগের তুলনায় পরিস্থিতি আমার কাছে মনে হয় অনেকটা ভালো, এবং পরিবহন ব্যবস্থা আগের চেয়ে অনেকটা উন্নত হয়েছে। যতই আইন আমরা কার্যকর করব, বাস্তবায়ন করব, আইন কার্যকর এবং বাস্তবায়ন হলে পরে কিন্তু সকলেরই ওই সচেতনতা বলি আর আমাদের যে সক্ষমতা থাকলে আমাদের পক্ষে সম্ভব যেগুলোকে নিয়ন্ত্রণ করা। হাইওয়ে পুলিশের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে বাংলাদেশে যে দুর্ঘটনা ঘটে তার শতকরা 40% দুর্ঘটনা ঘটে মোটর সাইকেলে, তারপরে নসিমন, পরিবহন, ভুটভুটি, ইজি বাইক ইত্যাদি, তাতে বেশ কিছু দুর্ঘটনা ঘটে। আমার ধারণা যে এইখানে অর্ধেকের অর্থাৎ শতকরা 50% বেশি দুর্ঘটনা এই ছোট ছোট ধীর গতিসম্পন্ন গাড়ি এবং মোটর সাইকেলে ঘটে থাকে। দায় দায়িত্ব পরে গিয়ে বাস এবং ট্রাকের উপরে। বাস এবং ট্রাকের যে দুর্ঘটনাগুলো ঘটে আমরা বারবার, আমি ব্যক্তিগতভাবে বলেছি বারবার, এবং এটা আজকে না হোক একসময় হবে, যে প্রত্যেকটি দুর্ঘটনার একটা গবেষণা হওয়া দরকার। দুর্ঘটনা কেন ঘটল, কী কারণে ঘটল, কারণটাকে উদ্ঘাটন করতে পারলে পরে আমরা দুর্ঘটনা কমাতে পারব। একটা ঘটনা শুনেছিলাম, লন্ডনে এক ভদ্রলোক গেছেন তার স্ত্রীকে নিয়ে, রাস্তা পারাপারের সময় একটা দ্রুতগামী গাড়ি আসছে, স্ত্রী গাড়ির নিচে পড়ে মারা গেছে আর স্বামী বেঁচে গেছে। পুলিশ তাকে অ্যারেস্ট করছে এই কারণে যে তোমার স্ত্রী সুইসাইড করলো কেন। ভদ্রলোক বলতেছে আমার স্ত্রী গাড়ির নিচে পড়ে মারা গেছে। বললো যে তোমার তো রাস্তা পারাপার জায়গা এটা না, তুমি এখান থেকে পার হচ্ছ কেন। অর্থাৎ কিনা যে এই ট্রাফিক রুল সম্পর্কে ধারণা না থাকার কারণে আমাদের দেশের মানুষের এই কাজটি হতে। আপনি দেখবেন কি অদ্ভুত কাণ্ড, এই যে আমাদের যে মেট্রো রেল করলো, মেট্রো রেল নিচে যে আপনার কি বলে এটাকে, পিলার না, ওই যে ব্যারিকেডগুলো দিল, হ্যাঁ রোডে আছে ওই যে ইয়ে দিয়া আপনার ফেন্সি করলো। আপনারা কি লক্ষ্য করছেন এই ফেন্সির উপর দিয়ে মানুষ পার হয় কেন? বাবা এটা 1.5 ফিট 1 ফিট যদি উঁচা করে দিত তাহলে এই সুযোগটাকে পেত না। এখন মেয়েরাও কিন্তু ওইটার উপর দিয়ে পার হয়। অদ্ভুত কারণ আমাদের এই যে সচেতনতার অভাব, এই দায় দায়িত্ব কিনতে হবে আমাদের চালকদের। একজন লোক হঠাৎ করে এটা পার হয়ে লাফ দিয়ে রাস্তায় পড়লো, দ্রুতগামী গাড়ি এসে সেখানে সেই লোকটি মারা গেল, দায়িত্ব কার? ড্রাইভারের দায়িত্ব। কিন্তু আমি ধন্যবাদ দেব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। তিনি একটা বক্তৃতা করেছিলেন, তিনি বলেছেন যে আপনাদের মনে আছে একসময় হাইকোর্টে মোটা অঙ্কের জরিমানা হতো। একটা গাড়ি মিশুক মনির এবং তারেক মাসুদ মৃত্যুর পরে সেই ড্রাইভার মালিককে 4,61,00,000 টাকা জরিমানা করা হয়েছিল। যাবজ্জীবন সাজা দেওয়া হলো ড্রাইভার জমির, সে কারাগারের মধ্যে মৃত্যুবরণ করল। আমরা শামসুল হক, ডক্টর শামসুল হক বুয়েটের একজন প্রফেসর, তাকে দিয়ে এটাকে উনি নিজেই রিসার্চ করছেন। এই অ্যাক্সিডেন্টের উপর রিসার্চ করে উনি প্রমাণ করেছেন এই দুর্ঘটনার দায় ওই বাসের ড্রাইভারের না। এবং এটার উপরে আমরা একটা ডকুমেন্টারি তৈরি করেছি সোশ্যাল ক্রস ফায়ার নামে। কেউ দেখেছেন কিনা আমি জানি না, না দেখলেও আপনাদের দেখা উচিত যে উনি কিভাবে প্রমাণ করে দিয়েছেন। একদম জায়গার মাপটা পরিমাপ করে টোরে ওনার সমস্ত যুক্তি তর্ক দিয়ে উনি প্রমাণ করেছেন এই দুর্ঘটনার দায়িত্ব ওই বাসের ড্রাইভারের নয়, অথচ সাজা হলো তার, জরিমানা হলো তার এবং মালিকের। গ্রিন লাইন নামে একটা পরিবহনের 50 লক্ষ টাকা জরিমানা হলো।
সেখানে একজন ছেলে বাইরে হাত রেখে বসেছিল, সেই রাজীব ছেলেটি মারা গেল, হাতে আর একটা গাড়ি ধাক্কা খেয়ে তার হাত উড়ে গেল, মারা গেল। ওই ড্রাইভারকে 50 লক্ষ টাকা জরিমানা, মালিককে 50 লক্ষ টাকা জরিমানা। হাইকোর্ট যখন এই পরিস্থিতি সৃষ্টি করলো যে 10 লক্ষ ন্যূনতম এবং সবচেয়ে সর্বোচ্চ সাজা হলো আপনার 4 কোটি 61 লক্ষ টাকা, 3.5 কোটি এরকম। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিষয়টা বলার পরে উনি একটা বক্তৃতা করেছিলেন। উনি বলেছিলেন যে একটা সুযোগ হলো যে দুর্ঘটনা ঘটলে হাইকোর্টে যাবে, হাইকোর্টে একটা মোটা অঙ্কের জরিমানা করবে, হাইকোর্ট কি বিবেচনা করবে না কার কারণে দুর্ঘটনাটা ঘটল? এরপর থেকে কিন্তু এটা বন্ধ হয়ে গেছে। আমি ধন্যবাদ দেবো মাননীয় প্রধানমন্ত্রীকে, উনি প্রকৃত বাস্তবতা উনি উপলব্ধি করেন। আমাদের বক্তব্য তাই, প্রত্যেকটা দুর্ঘটনায় কারণটাকে উদ্ঘাটন করতে হবে, কার কারণে এই দুর্ঘটনা ঘটল। আমি এই কথা বলছি না ড্রাইভার একদম নিরাপরাধ, এই কথা আমি বলবো না। ড্রাইভারের ত্রুটি থাকতে তার বিচার হবে। যে লোকটা মোবাইল হাতে নিয়ে উনি রাস্তা পার হচ্ছেন, কথা বলতে বলতে দ্রুতগামী গাড়ি নিচে পড়ে মারা গেল, তার দায়িত্ব কিন্তু তাকে নিতে হবে, ওই দায়িত্ব ড্রাইভারের নয়। এই ব্যাপারগুলো কিন্তু আমরা আমাদের দেশে এখনও কিন্তু আমরা এটা করতে পারিনি। আমাদের দাবি এগুলো আমরা করার জন্য কথা বলছি। তাই যে কথাটা বলছিলাম মোটর সাইকেলের ব্যাপার, আমি আমাদের হাইওয়ের এডিশনাল আইজি সাহেবকে বলবো, আজকে যেমন আমরা বাস মালিক, ট্রাক মালিক, তারপরে আমাদের লং ভেহিকেলের শ্রমিক নেতা ওখানে বক্তৃতা করলো, এদের সঙ্গে আপনি কথা বললেন। আপনার এখানে বিভিন্ন জায়গায় যে মালিক মোটর সাইকেলের ওদের সমিতি আছে, এখন তো পাঠাও এই ভাড়া এগুলো চলে বেশি, এবং দেখবেন ওই গাড়িগুলো মফস্বলে যে দুর্ঘটনাগুলো ঘটে, প্রত্যেকটি মোটর সাইকেল দুর্ঘটনায় 3 জন মারা যায়, এবং 3 জন হলো ওই মোটর সাইকেলে যাত্রী। এইখানে আপনারা একটা কাজ করতে পারেন যে তাদেরকে অ্যাওয়ার্ড করার জন্য একটা পদক্ষেপ নিতে পারেন, যে আমাদের লোকাল যে ট্রাফিক যারা আছে বিভিন্ন জেলায়, সেই ট্রাফিকদেরকে ডেকে তাদেরকে বলেন যে তারা ওই যে ওদের যে সমিতি আছে, সব জায়গায় কিন্তু এই ভাড়ার সমিতি আছে, তাদেরকে বলুন যে তোমরা এইভাবে মোটর সাইকেল চালাবা। হাইওয়েতে মোটর সাইকেল, হাইওয়েতে ইজি বাইক, হাইওয়েতে আপনার ভুটভুটি, নসিমন করিমন, হাইওয়েতে এখন তো যে ইঞ্জিন চালিত রিক্সা, এইগুলো চললে তো দুর্ঘটনাকে আমরা এড়াতে পারবো না। এই দায়িত্বটা আমাদের নিতে হবে এইভাবে যে ওদের মধ্যে এই সচেতনতা সৃষ্টি করতে হবে, আমরা হাইওয়েতে উঠবো না। আর আপনারা যারা বিশেষ করে এই হাইওয়ে পুলিশ, তাদের দায়িত্ব নেওয়া উচিত। হাইওয়েতে কোনো কর্মী ইজি বাইক, নসিবন, পরিবহন, ভুটভুটি এইগুলো উঠতে দেওয়া যাবে না, এটা চলবে না। যেগুলো আপনার সার্ভিস রোড আছে যেখানে, সেগুলো সার্ভিস রোডে চলবে। যেখানে সার্ভিস রোড নাই সেখানে যে পর্যন্ত তাদের ফিডার রোড আছে, ফিডার রোডে তারা চলবে। এইটার উপরে একটু আপনাদের দায়িত্ব নিলে আমার মনে হয় দুর্ঘটনাটা অনেকটা কমে আসবে। আর এদিকে আমাদের মালিক এবং শ্রমিকদের তো দায়িত্ব নিতে হবে, আমাদেরও দায়িত্ব নিতে হবে। আমরা অন জব ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারি, অর্থাৎ সে যখন ডিউটি যায়, ডিউটিতে যাওয়ার আগে তাকে অ্যাওয়ার্ড করা, তাকে সচেতন করা যে তুমি সাবধানতার সাথে গাড়ি চালাবো, তোমার কারণে যেন কোনো দুর্ঘটনা না ঘটে, সেই বিষয়টা সম্পর্কে আমরা কিন্তু অন জব ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারি। এটা আমাদের যেহেতু টার্মিনাল আছে, ট্রাক টার্মিনাল, বাস টার্মিনাল, এই সব টার্মিনালে আপনাদের যারা ট্রাফিকের পুলিশ আছে, তার যারা অন্য আপনারা হাইওয়ে পুলিশ, আপনারা এই কাজটি করতে পারেন যে আমাদের টার্মিনাল আছে, টার্মিনালে আপনার এই শ্রমিকদেরকে আপনারা এই অ্যাওয়ারনেসটা করতে পারেন। তাদেরকে সচেতন যদি আমরা করতে পারি তাহলে দুর্ঘটনা হারটা কমে যাবে, এবং সেটা আমাদের গোটা জাতির জন্য একটা উপকার হবে। সেই কাজটি আপনারা দয়া করে করবেন। বেশি কথা বলবো না। আমাদের মনে রাখতে হবে ঈদের আনন্দ যেন নিরানন্দে পরিণত না হয়। ঈদের আনন্দ সবাই যেন আমরা উপভোগ করতে পারি, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং একই সঙ্গে বলতে চাই, আমাদের সরকার যথেষ্ট, বিশেষ করে সড়ক পরিবহন মন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারা এই ঈদের সময়গুলোতে তারা যে সমস্ত সিদ্ধান্ত দেন,
আমরা সেই সিদ্ধান্তগুলোকে অনুসরণ করলে আমাদের যানজটও কমবে এবং আমরা দুর্ঘটনা অনেক কমাতে পারব। এই প্রত্যাশা রেখে শেষ করি। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। স্যারের দিক নির্দেশনামূলক এবং অ্যাডিশনাল আইজি হাইওয়ে স্যারকে স্যারের বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। করার দায়িত্ব, খুব বেশি কিছু তো বলবো না, একটু ধন্যবাদ। এই সেক্টরে কাজ করার যে অনবদ্য অভিজ্ঞতা রয়েছে এরকম একজন ব্যক্তিত্ব, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব শাহজাহান খান এমপি মহোদয়, সাবেক মন্ত্রী, তাকে আমরা আমাদের মাঝে পেয়েছি। এবং আরেকজন দিকপাল সড়ক পরিবহন মালিক সমিতির সম্মানিত সভাপতি, সাবেক এমপি এবং সাবেক মন্ত্রী, যিনিও দীর্ঘদিন এই পরিবহন সেক্টরের সাথে যুক্ত থেকে এই পরিবহন সেক্টরের শৃঙ্খলা, সড়ক নিরাপত্তা, সড়ক শৃঙ্খলার জন্য কাজ করে চলেছেন, জনাব মশিউর রহমান রাঙা। এবং একই সাথে আমরা পরিবহন সেক্টরের বিভিন্ন পর্যায়ের নেতৃবর্গ এখানে উপস্থিত হয়েছেন। দূর দূরান্ত থেকে, চট্টগ্রাম, কুষ্টিয়া থেকে পর্যন্ত স্থানীয় নেতৃবর্গ এসেছেন। আমাদের মাঝে আমাদের সহযোগী বাংলাদেশ পুলিশের অন্যান্য ইউনিটের যে সমস্ত মেট্রোপলিটন পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কর্মকর্তারা এসেছেন, পার্শ্ববর্তী জেলার কর্মকর্তারা আছেন, বিজিএম এর প্রতিনিধি এখানে রয়েছেন, সাংবাদিক ভাই বন্ধুরা রয়েছেন এবং সর্বস্তরের সুধীবৃন্দ, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং সাধুবাদ জানাচ্ছি। আজকের আয়োজনে দীর্ঘ সময় থেকে আপনাদের চমৎকার চমৎকার মতামত দিয়ে, পরামর্শ দিয়ে, সুপারিশ দিয়ে আজকের এই অনুষ্ঠানকে সুন্দর করেছেন। এবং সত্যিকার অর্থে আমরা যে লক্ষ্য, যে উদ্দেশ্য নিয়ে আজকে এখানে আমরা বসেছি, যে এবারের যে ঈদুল আজহার যে ঈদ যাত্রা, সেটি কিভাবে আমরা সুন্দর করতে পারি, সেটি কিভাবে আমরা জনগণের জন্য, ঈদ যাত্রীদের জন্য স্বাচ্ছন্দ্যময় করতে পারি, নিরাপদ করতে পারি, যানজট মুক্ত করতে পারি, নির্ঝঞ্ঝাট করতে পারি। এবং এখানে আমরা আজকে যারা বসেছি তারাই কিন্তু আমরা মূল নিয়ামক। আমরা সবাই তো আমাদের স্ব স্ব জায়গা থেকে যদি সঠিক দায়িত্বটা পালন করি, একটু সংবেদনশীলতার সাথে যদি আমরা আমাদের যে যে দায়িত্ব আছে সেটা পালন করি, তাহলে কিন্তু আমরা এটা আরও সুন্দর করতে পারবো। আমাদের গত দিনের অভিজ্ঞতা রয়েছে, গত দুইটা ঈদ খুবই সুন্দরভাবে প্রশংসিত হয়েছে। সেখানে নির্ঝঞ্ঝাট এবং স্বাচ্ছন্দ্যময় ঈদ যাত্রা আমরা এই জাতিকে উপহার দিতে পেরেছি। সেই অভিজ্ঞতাগুলো যেমন রয়েছে, আবার এবারের ঈদের ক্ষেত্রে কিন্তু ঈদুল আজহা, ঈদুল ফিতর থেকেও একটু আলাদা। সেখানে কিন্তু আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। এখানে শুধু ঢাকা থেকে আমাদের বিভিন্ন জেলা বা মফস্বল মুখী যে আমাদের যাত্রা হবে শুধু তাই নয়, যেটা শুধুমাত্র ঈদুল ফিতরের সময় থাকে, কিন্তু ঈদুল আজহা হবে কিন্তু একই সাথে আমাদের দূর দূরান্ত থেকে ঢাকামুখী কিন্তু আমাদের পশুবাহী যানবাহনগুলো আসবে। তো সেই দিক দিয়ে খেয়াল করে আমি মনে করি যে ঈদুল ফিতরের থেকেও আমাদের এটার ক্ষেত্রে আরও বেশি সতর্ক থাকতে হবে। আমরা হাইওয়ে পুলিশের তরফ থেকে, বাংলাদেশ পুলিশের তরফ থেকে, জেলা পুলিশ, মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে কিন্তু আমরা ব্যাপকভাবে প্রস্তুতি নিয়ে থাকি সবসময়। এই প্রস্তুতি সভাগুলো, সমন্বয় সভাগুলো করা ছাড়াও আমাদের নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়ে থাকি, প্রোগ্রামগুলো করে নিয়ে থাকি। মোটা দাগে যে ব্যবস্থাগুলো বিশেষ করে হাই পুলিশ থেকে আমরা নিয়ে থাকি, আপনারা জানেন যে এই সময় স্পেশাল যেগুলো, গতানুগতিক যেগুলো তো থাকেই, স্পেশালের মধ্যে আমরা এখানে আমরা মোটরসাইকেল দিয়ে আমাদের এক ধরনের পেট্রোল ব্যবস্থা আমরা করি, যাতে যানজটের মধ্যে সে কীভাবে যে তার কাজটি করতে পারে। আমরা ওয়াচ টাওয়ার করে থাকি, যেখান থেকে যাতে যানজট প্রবণ এলাকাগুলো আমরা তার ওয়াচ করে দেখে ব্যবস্থা নিতে পারি। আমরা ঢাকাতে তো আছেই এবং ঢাকার বাইরেও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে, চন্দ্রাতে, হাটিকুমরুলে, কাশপুরে, এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কিন্তু আমরা সাব কন্ট্রোল স্থাপন করে থাকি। আমরা র্যাগার এবং অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নিয়ে থাকি। আমরা এই যে গাড়ি, এই যানজটের মধ্যে অনেক গাড়ি বিকল হতে পারে, সেই বিকল গাড়ি কিভাবে দ্রুত সেখানে মেরামত করে বা এটা সেরে কীভাবে চালু করা যায়, সেই ব্যবস্থার জন্য সারা বাংলাদেশের মহাসড়কের পাশে যে সমস্ত
মেকার রয়েছে, গাড়ি মেরামতকারী প্রতিষ্ঠান রয়েছে বা ব্যক্তিরা রয়েছে, তাদের একটি তালিকা তৈরি করে আমাদের কন্ট্রোলে রাখি, থানার কন্ট্রোলে রাখি এবং এগুলো চিহ্নিত করে কিন্তু আমরা সেই জায়গাগুলোতে দ্রুত যেয়ে যাতে সেগুলো যানজট নিরসন করতে পারি, এভাবে আমরা ব্যবস্থা নিয়ে থাকি। আমরা আমাদের সেবার মান উন্নয়নের জন্য, আমাদের দক্ষতা বৃদ্ধির জন্য আমরা অনেক প্রযুক্তির সহায়তা কিন্তু নিচ্ছি ক্রমান্বয়ে। আমরা স্মার্ট বাংলাদেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী সহ সারা বাংলাদেশের মানুষের যে স্বপ্ন স্মার্ট বাংলাদেশ হবে এবং সেই পথে আমরা এগোচ্ছি। সেখানে কিন্তু প্রযুক্তিকে আমরা ব্যাপকভাবে ব্যবহার করে যানজট নিরসনে এবং মহাসড়কের নিরাপত্তায় কিন্তু ব্যবহার করা হচ্ছে। আপনারা জানেন যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কটি কিন্তু সম্পূর্ণভাবে সিসি ক্যামেরার আওতায় চলে এসেছে। এই প্রযুক্তি উদ্বোধন হবে কিন্তু আমরা ট্রায়াল ভিত্তিতে কিন্তু আমরা ব্যবহার করছি। এখানে 1427টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আমরা রিয়েল টাইম কিন্তু প্রতিটা মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, আমাদের সবটাই নখদর্পণে রয়েছে। এছাড়াও কিন্তু আমাদের নিজস্ব বাংলাদেশ পুলিশের হাইওয়ে পুলিশের ব্যবস্থাপনায় কিন্তু আমরা সারা দেশেই সিসি ক্যামেরা লাগিয়েছি। আমরা হাইওয়ে পুলিশের প্রতিটি ডিউটি, সে চেকপোস্ট করুক, সে পেট্রোল করুক, সে প্রসিকিউশনের কাজ করুক, যে কোনো কাজ করুক, এইটাকে স্বচ্ছতা এবং জবাবদিহিতায় আনার জন্য আমরা প্রত্যেকের কাছে আমরা বডি অন ক্যামেরা দিয়ে দিচ্ছি। যে বডি অন ক্যামেরা আবার একটা অনলাইন সফটওয়্যার সলিউশনের মাধ্যমে কিন্তু আমরা রিয়েল টাইম মনিটর করতে পারছি আমাদের ভিডিও ওয়ালে, হেডকোয়ার্টার থেকে, রিজনাল লেভেল থেকে, এবং আমাদের অফিসাররা, সুপারভাইজিং অফিসাররা তাদের মোবাইল ফোনে এবং যে কোনো ডিভাইসে কিন্তু প্রতিটা মুহূর্তে দেখতে পাচ্ছে। এভাবে আমরা আমাদের সেবার মানগুলো বৃদ্ধি করার প্রচেষ্টা নিয়েছি। আমাদের সরকারও সেটা চায় যে স্মার্ট বাংলাদেশ আমরা প্রতিষ্ঠায় এগিয়ে চলেছি। সেইখানে যদি আমরা প্রযুক্তির ব্যবহার করলেই কিন্তু আমাদের যে জনবল স্বল্পতা আছে, অনেক লজিস্টিকের স্বল্পতা আছে, এগুলো কিন্তু কাটিয়ে উঠতে পারবো। প্রযুক্তি আমাদের দক্ষতা বৃদ্ধিতে এবং আমাদের সেবার মান বৃদ্ধিতে সাহায্য করবে। সেই পথে আমরা এগোচ্ছি। সড়কের যেমন ব্যাপক উন্নতি ঘটেছে সাম্প্রতিক বছরগুলোতে, 10-15 বছরে আমাদের সড়কগুলো কিন্তু অনেক প্রশস্ত হয়েছে। বিশেষ করে এক্সপ্রেসওয়ে হয়েছে, ডেডিকেটেড সার্ভিস লেন সহ আমাদের হাইওয়েগুলো বৃদ্ধি পাচ্ছে, আরও কাজ চলছে। এভাবে কিন্তু যেমন সড়কের উন্নয়নের কারণে আমাদের ঈদযাত্রা সহজ হচ্ছে, আমরা সেখানে ম্যানেজমেন্ট ভালো করতে পারছি, আবার আমরাও আমাদের সমন্বয় সাধনের কাজগুলো কিন্তু ভালোভাবে করার চেষ্টা করছি। এমনিভাবে লক্ষ্য করবেন যে সরকারের, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী সহ এবং সংশ্লিষ্ট দপ্তর, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সার্বিক যে সমন্বিত উদ্যোগ এবং বাংলাদেশ পুলিশের সাথে তার নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়ে আমরা প্রতি বছর যে এফোর্টটা দিই এবং সেখান থেকে পরবর্তী বছর কিন্তু আবার সেখান থেকে আমরা লেসন লার্ন করে সেই অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে, আপনি যদি খেয়াল করেন দেখবেন তাহলে পরে গত 2-3 বছরের মধ্যে একটা ঈদ থেকে তার পরের ঈদ, তারপরের থেকে তার পরের ঈদ এবং গত ঈদ সবচেয়ে বেশি স্বস্তিদায়ক এবং নিরাপদ হয়েছে। সুতরাং এগুলো কিন্তু একটি গণমুখী এবং জনমুখী এবং জনকল্যাণ এবং জনসেবা নিশ্চিতকল্পে সরকারের নির্দেশনা রয়েছে, সরকারের পরিকল্পনা রয়েছে এবং এই সমস্ত সংস্থা যারা আমরা যুক্ত রয়েছে বাংলাদেশ পুলিশ সহ, আমাদের সেইভাবে সমন্বয় সাধনের মাধ্যমে কিন্তু আমরা এই ব্যবস্থাগুলো উন্নত করতে পারছি। তারপরেও কিন্তু আমাদের বেশ কিছু সমস্যা রয়ে যায়, যেগুলো সমন্বয় সাধনের মাধ্যমে আমরা প্রতি বছর আমরা সিদ্ধান্তগুলো নিয়ে থাকি এবং সেগুলো বাস্তবায়ন করে থাকি। আজকে কিন্তু আমরা যেখানে বসেছি, বিশেষ করে শাহজাহান খান স্যার রয়েছেন, মশিউর রহমান রাঙা স্যার রয়েছেন এবং অন্যান্য সবাই রয়েছেন এবং আমরাও বাংলাদেশ পুলিশের একটা ভালো রিপ্রেজেন্ট করতে পারি এরকম সংস্থার ইউনিটগুলোর কর্মকর্তা রয়েছি। আমরাই কিন্তু পারি। আমরা গত বছর যে অভিজ্ঞতাগুলো সঞ্চয় করেছি, যে জায়গাগুলোতে আমাদের লুফল ছিল, সমস্যাগুলো ছিল, যে জায়গাগুলোতে পেরে উঠি নাই, সেই জায়গাগুলো এবারে আমরা পেরে উঠব। এই ব্রতটা যদি নিই, এই সংবেদনশীলতাটা যদি নিই, তাহলে কিন্তু এবারের ঈদযাত্রা কিন্তু আরও সুন্দর হবে। তো আমি সেগুলো প্রারম্ভিক বক্তব্যে প্রথমেই বলেছিলাম যে কোন কোন জায়গায় আমাদের জনপ্রত্যাশাটা ছিল গত ঈদে। ভালো হয়েছে, প্রশংসা করেছে, সাংবাদিক ভাইরা লিখেছে যে অনেক সুন্দর স্বস্তিজনক ঈদযাত্রা হয়েছে। তারপরেও কিছু কিছু জায়গা ছিল যেখানে আমাদের উন্নত করার সুযোগ রয়েছে। তার মধ্যে একটা আমরা বলেছি যেটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ আমাদের জীবনের জন্য, সেটি হলো খোলা ট্রাকে, পিক আপে অথবা বাসের ছাদে অথবা আপনার পণ্যবাহী গাড়িতে আমাদের যাত্রীরা উঠে বসেন। যাত্রীরা যারা যাওয়ার তাড়া থাকে তারা উঠে বসেন, আবার আমাদের ড্রাইভার চালকরাও কিন্তু তারা গাড়িতে তুলে নেন। আমাদের মালিকদের যে একটা এদের প্রতি একটা নিয়ন্ত্রণ থাকার কথা, সেই নিয়ন্ত্রণটা কিন্তু যথাযথ যদি আমরা করতে পারি আর আমাদের এনফোর্সমেন্ট যদি যথাযথ করতে পারি, সবচেয়ে বেশি সচেতনতা লাগবে হলো আমাদের চালক ভাইয়েরা।
তারা কেন নেবেন এরকম একটা ঝুঁকিপূর্ণ ঈদ যাত্রায় এদের যাত্রীদেরকে কেন তুলবেন, আর আমাদের যাত্রীরা কেন উঠবেন, যেটি যে কোনো মুহূর্তে তাদের জীবনের ঝুঁকি রয়েছে। একটি দুর্ঘটনার মধ্যে দিয়ে মানুষের জীবন দুর্বিপাকে পড়তে পারে, জীবনহানি ঘটতে পারে। আমরা ঈদের পরে দেখেছি, গত ঈদের 4-5 দিন পরে আমরা ফরিদপুরের ঘটনা, কি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। একটি খোলা ট্রাকে একটা পিকআপে একটি আঞ্চলিক সড়ক থেকে উঠে এসে ফরিদপুর শহরে আসছিল, ঈদের 4 দিন কি 5 দিন পরে কিন্তু এটা ঘটনাটা। এবং সেখানে এই ট্রাকে তো এই চালক ছিল, এর মালিক ছিল, তাদেরকে যেমন করে এটা দেওয়া মানুষ পরিবহনের জন্য না, যাত্রী পরিবহনের জন্য একটি না। আবার যাত্রীরাও কিন্তু অবলীলায় উঠে পড়েছেন, হয়তো অলক্ষ্যে পুলিশের চোখে পড়ে নাই। এভাবে কিন্তু মর্মান্তিকভাবে 14টি প্রাণ ঝরে পড়ছে, পরে আরও 2-1 মারা গেছে। আমরা কখনোই চাই না, কেউই চায় না এখানে যারা আমরা বসেছি, যে আমাদের সড়কে এভাবে প্রাণ ঝরে পড়ুক। এবং তার জন্য সর্বাগ্রে আমরা সবচেয়ে গুরুত্ব দিচ্ছি যে কোনোভাবেই ঝুঁকিপূর্ণ কোনো যাত্রায় সামিল হওয়া যাবে না। দয়া করে যারা মালিক শ্রমিক এখানে রয়েছেন, আপনারা কেউই এইভাবে খোলা ট্রাকে অনিরাপদ যাত্রায় কাউকে সামিল করাবেন না। আর আমরা আজকে এই সুযোগে মিডিয়া এখানে রয়েছে, তাদের মাধ্যমে আমরা সমগ্র জনসাধারণকে বলতে চাই, যারা ঈদ যাত্রায় সামিল হবেন, আমরা এবারে স্লোগান নিয়েছি, এবারের ঈদ হবে স্বস্তিদায়ক এবং আনন্দদায়ক। আনন্দ এবং স্বস্তিদায়ক ঈদ যাত্রা, সেটা নিশ্চিত করবে। আমরা যেমন আনন্দের সাথে, আমরা ঈদ শুরু হলে যাত্রা যখন শুরু করি আনন্দের সাথে, আমরা যেন আনন্দের সাথে এই স্বস্তির সাথে আবার ফিরে আসতে পারি। আমাদের সেইটা নিশ্চিত করবে, আমরা কেউই ঝুঁকিপূর্ণ ঈদ যাত্রায় সামিল হব না। আরেকটি বিষয় আমরা বলছি যে যানজট কমানোর জন্য কিছুটা যানজট তো কমেছে, কিন্তু আমরা একটা পিক ডে দেখি যেদিন সবচেয়ে বেশি যাত্রীরা যাওয়ার চেষ্টা করেন। সেই দিনটা হলো বিশেষ করে আমাদের গার্মেন্টস, এই যে ঢাকা এবং গাজীপুর অঞ্চলে যে আমাদের গার্মেন্টস শ্রমিকরা রয়েছেন, তারা যেদিন বেশি পরিমাণে ছুটি পান, সেই দিন কিন্তু লাখো লাখো ঈদ যাত্রী কিন্তু আমরা দেখি, একেবারে সাভার থেকে শুরু করে গাজীপুরের চৌরাস্তা থেকে শুরু করে চন্দ্রা পর্যন্ত, চন্দ্রার পরেও নবীনগর, এই রাস্তাগুলো কিন্তু বেশ সমাগম হয়, লাখো লাখো মানুষের সমাগম হয়। সেখানে আমাদের যাত্রা স্লো হয়ে যায়, অনেক সময় মাঝারি ধরনের অথবা কিছুটা তীব্র যানজট কিন্তু শুরু হয়। এইটা থেকে আমাদের একটা অভিজ্ঞতা হলো, এই ম্যানেজমেন্টটাকে আমরা সর্বোচ্চ সুন্দর করতে চাই, এবং সেটার ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের সর্বোচ্চ এফোর্ট, আমাদের প্রচেষ্টা কিন্তু ঢেলে দিয়েছি। আমরা এখানে ড্রোন পর্যন্ত ব্যবহার করছি। গত বছর দেখেছেন যে ড্রোন দিয়ে, কথা বলা ড্রোন দিয়ে, সেগুলো দিয়ে আমরা যেখানে তীব্র আপনার যানবাহন রয়েছে, যানজট তৈরি হচ্ছে, সেখানে আমরা খুঁজে খুঁজে বের করে ট্রাফিক নির্দেশনা পর্যন্ত আমরা দিচ্ছি। 2টা কাজই আমরা করতে পারছি। একজন ড্রাইভারকেও আমরা, চালকদেরকে যেমন নির্দেশনা দিতে বলছি যে আপনি ডানে যান, বামে যান, এখানে থেমেন না, সামনের দিকে যান। আবার আমাদের ট্রাফিক পুলিশ এই সময় যারা ডিউটিতে রয়েছে, জেলা পুলিশ, ট্রাফিক পুলিশ সবাই মিলে, তাদেরকেও তাদের করণীয় সম্পর্কে আমরা বলতে পারছি। এটা, এই সংখ্যাটা আমরা আরও বাড়াবো। আমরা বডি অন ক্যামেরা আমরা ব্যবহার করছি। সেই জায়গাটাতে কিন্তু আমাদের সহযোগিতা দরকার। এই যে একদিনে যে শ্রমিক ভাইরা লাখো লাখো নেমে আসেন, সেই ম্যানেজমেন্টটা, সেটা ছুটি ব্যবস্থাপনার মধ্য দিয়ে খানিকটা লাঘব করা সম্ভব। সেটি আমরা দেখছি, সেই অভিজ্ঞতাটা আমাদের সেরকম সুখকর নয়। আমরা ছুটি ব্যবস্থাপনা দিয়ে যে ফলটা পেতে চাই, সেটি আমরা প্রতি বছর আমরা প্রত্যাশা করি, কিন্তু কাঙ্ক্ষিত মাত্রায় পাই না। দ্বিতীয় যে কথাটি আমরা আজকে গুরুত্ব দিয়েছি, সেটা হলো যে আমাদের ফ্যাক্টরিতেই, আমাদের কারখানাগুলোতেই শ্রমিকরা তো জানি আমরা, তারা সবাই ছুটি পাবে এবং বাড়ি যাবে। তার ছুটি যদি নির্ধারণ করা যায় যে তুমি অত তারিখে ছুটি পাইবা, 10 দিন আগে থেকেই কিন্তু শ্রমিকরা নিজেরাই কিন্তু তাদের যানবাহনগুলো ঠিক করে। সেই ক্ষেত্রে মালিক এবং ওখানকার যারা ম্যানেজমেন্ট আছে তারা সাহায্য করবেন, এবং আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যে কর্মকর্তারা আছেন, যারা আছেন, তারা এটাকে সমন্বয় সাধনের চেষ্টা করবেন। আমরা এবারে দেখতে চাই যে আমাদের প্রত্যেকটা কারখানায় অন্তত 80-90 ভাগ যে শ্রমিক রয়েছে যারা ছুটিতে যাবে, তারা যেন তাদের যানবাহনটি আগেই ঠিক করতে পারেন এবং ফ্যাক্টরি এবং কারখানায় নিয়ে আসতে পারেন। সেখানে তারা অনবোর্ড হয়ে তারপরে যাত্রা শুরু করবেন। তাহলে কিন্তু রাস্তার মধ্যে এসে যে ভোগান্তিটা, লাখো লাখো জনগণ, পায়ে হাঁটা জনগণ, সে গাড়ি খুঁজছে, আবার অন্যান্য গাড়ি যাচ্ছে, এই সব মিলিয়ে যে জটলাটা, সেটা কিন্তু বহুলাংশে আমরা লাঘব করতে পারবো। এই 2টা অভিজ্ঞতা কিন্তু গতবার আমরা দেখেছি। এই 2টা জায়গায় যদি আমরা একটু নজরদারি করি, তাহলে কিন্তু আমরা যেটা চাচ্ছি,
স্বস্তি এবং আনন্দের ঈদযাত্রা, সেই স্বস্তি এবং আনন্দের ঈদযাত্রা সত্যি সত্যি আমরা কাঙ্ক্ষিত মাত্রায় আমরা বাস্তবায়ন করতে পারবো। তা আমরা চাইবো যে আমাদের স্ব জায়গা থেকে যেন আমরা প্রত্যেকেই একটা দায়িত্বশীল ভূমিকা পালন করি। একটা কথা বলতে পারি যে আমরা হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, আমাদের আইজিপি মহোদয় আরও কোঅর্ডিনেশন মিটিং করবেন, আমরা সেখানে মিলিত হবো। আপনারাও অনেকে যাবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটিং আছে আগামীকালকে, আমাদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্ব সভাপতিত্বে আরও একটা মিটিং হবে, আরও অনেকগুলো সমন্বয় সভা হবে। সেখানে আমরা আমাদের জন্য যে কর্তব্য, যে দায়িত্ব, যে নির্দেশনা, যে সিদ্ধান্তগুলো নিই, সেগুলো বাস্তবায়নের জন্য আমরা প্রত্যেকের স্ব জায়গা থেকে জন্য আমরা একটা ভূমিকা রাখি। তাহলে কিন্তু আমরা স্বস্তি এবং আনন্দের ঈদযাত্রা নিশ্চিত করতে পারবো। আমরা এবারে হাইওয়ে পুলিশের তরফ থেকে একটু বিশেষ ব্যবস্থা নিয়েছি। আমরা দেখেছি এবারে তীব্র গরম থাকবে। এই জুন জুলাই মাসে তো স্বাভাবিকভাবে গরম থাকে। আমরা ঢাকার আশেপাশে যে গেটওয়েগুলো যেগুলো রয়েছে, প্রবেশদ্বার যেগুলো রয়েছে, যেখানে মূলত আমরা দেখি সমাগমটা একটু বেশি হয়, এইদিকে চন্দ্রা থেকে শুরু করে নবীনগর, বাইফাইল, কাশপুর, ভোলতা, এই সমস্ত জায়গা আমরা এগুলো চিহ্নিত করেছি। সেই সমস্ত জায়গাগুলোতে আমরা আমাদের যে যাত্রী সাধারণ মানুষ যারা ঈদযাত্রায় সামিল হবেন তাদের জন্য যেন একটু স্বস্তি হয়, সেই ক্ষেত্রে আমরা কিছু ব্যবস্থা নিয়েছি। আমরা একটু পানি সহ তাদের কিছু নির্দেশনা দেওয়া, তাদের কিছু সচেতনতা সম্পর্কে কিছু বিষয় আমরা এখানে প্রচারণা রাখবো সবসময়। টেলিভিশনে আমরা টিভিজি আকারে বিজ্ঞাপন করে নানা সচেতনমূলক কর্মকাণ্ড করব। এমনি মাধ্যমে যে সচেতনতা আর এনফোর্সমেন্ট, বিশেষ করে এনফোর্সমেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা খুব কঠোর থাকবো। কয়েকটা বিষয় আমরা কঠোর থাকবো। একটা হলো ওভার স্পিডই আমাদের যে যত আলোচনা করেন না কেন, আমরা দেখেছি সবার কাছ থেকেই সর্বাগ্রে অন্যতম প্রধান কারণ হলো দুর্ঘটনার। অনেকগুলো কারণ আছে, সেটা হলো আমরা যখনই ওভার স্পিড করি, আমার গাড়ির গতি যখন আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্যামেরা রয়েছে, বিশেষ করে আমাদের স্পিড গান রয়েছে, স্পিডোমিটার রয়েছে। এটা হিউজ পরিমাণে হাইওয়ে পুলিশ ব্যবহার করছে। আমরা এবারে বলবো যে কিছু কিছু জায়গায় যেখানে হাইওয়ে পুলিশ নাই, আমাদের জেলা পুলিশ, মেট্রোপলিটন পুলিশও ব্যবহার করবে। এবং এক্ষেত্রে আমরা একটা উন্নতি দেখেছি। সেদিন এক সাংবাদিক ভাই আমাকে বলছিলেন, একটু লম্বা হয়ে যাচ্ছে, বলে যে হাইওয়ে পুলিশের স্পিড কন্ট্রোলের বা স্পিড নিয়ন্ত্রণের, ওভার স্পিড নিয়ন্ত্রণের যে কার্যক্রমটি আমরা দীর্ঘ 2-4-5 মাস ধরে যে তীব্র করেছি, এখন অন্তত ড্রাইভাররা সবাই জানে, বাস হোক, গণপরিবহন হোক, তারপরে আপনার মোটরসাইকেল হোক, ওরা কিন্তু অনেক গতি কমিয়েছে। আমরা ধন্যবাদ জানাই যে এই সচেতনতা আস্তে আস্তে আমাদের বিশেষ করে চালকদের মধ্যে আসছে। তো সেই এনফোর্সমেন্টটা কিন্তু আমরা আরও তীব্র করব। তারপরে এই যে অনিরাপদ ঝুঁকিপূর্ণ যাত্রার ক্ষেত্রে একদম জিরো টলারেন্স, আমরা এখন থেকে এই অভিযানে আছি এবং এগুলো আমরা ধরছি, হিউজ পরিমাণে মামলা দিচ্ছি এবং ঈদের সময়ও কিন্তু আমরা ব্যাপকভাবে আমরা তৎপর থাকবো এবং এগুলো কিন্তু আমরা মামলার আওতায় আনবো এবং শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আনবো। আর বিশেষ করে আমি অনুরোধ করবো আমাদের মালিক এবং শ্রমিক নেতৃবৃন্দকে যে এই সমস্ত গাড়ির মালিক তো আপনি, এই শ্রমিক, এই যিনি চালক হিসেবে আছেন তিনি তো আপনারই চালক, তো তাদের প্রতি আপনারা স্ব জায়গা থেকে নির্দেশনা দেবেন। স্যার অবশ্য বলেছেন, মালিক সমিতির তরফ বলেছেন, স্যার শ্রমিক ফেডারেশনের তরফ থেকে বলেছেন, এই জিনিসগুলো আমাদের ট্রাফিক রুলসগুলো মেনে চলি, অনিরাপদ ঝুঁকিপূর্ণ যাত্রায় যেন সামিল না হয়। আমাদের এই সমস্ত যে খোলা ট্রাক বা যে সমস্ত পিক আপগুলো আছে সেগুলো কোনোভাবেই ঈদের সময় যেন যাত্রী বা ইত্যাদি টানার জন্য যেন কোনোভাবে উৎপাদে বসে থেকে রাস্তায় এসে এই সমস্ত অনিরাপদ ঝুঁকিপূর্ণ যাত্রায় যেন সামিল না হয়। এই নির্দেশনাগুলো কিন্তু তাদের তরফ থেকে রেখেছে। বাকি কিন্তু মাঠ পর্যায়ে, জেলা পর্যায়ে আপনারা দূর দূরান্ত থেকে গেছেন, এইখানে বাস্তবায়নের প্রশ্ন রয়েছে। এইখানে আপনাদের স্ব জায়গা থেকে মিটিং করে হোক, আপনাদের যে প্রক্রিয়াগুলো আছে, যে উপায়গুলো আছে, সেগুলো সব টুলসগুলো ব্যবহার করে তাদের কাছে পর্যন্ত পৌঁছে দেওয়া, যে কোনোভাবেই এই ট্রাফিক রুল ভায়োলেশন করে যেগুলো আমাদের জীবনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ সেগুলো করা যাবে না। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। স্যার আমি একটু সময় নিয়েছি সভাপতি হিসেবে, তো সেই জায়গাটা থেকে মাননীয় শাহজাহান খান স্যারকে এবং মশিউর রহমান আগা স্যার সহ নেতৃবর্গ যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা চমৎকার মতামত এবং মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আগামী ঈদুল আজহা, এটি আমাদের জন্য স্বস্তি এবং আনন্দ বয়ে আনে। প্রকৃতার্থেই স্বস্তি এবং আনন্দ বয়ে আনে। সেই স্বস্তি এবং আনন্দের ঈদযাত্রায় আমরা সবাই নিরাপদ থাকবো, সুস্থ থাকবো, ভালো থাকবো, সচেতন থাকবো, ট্রাফিক আইন মেনে চলবো, দুর্ঘটনা এড়ানোর সর্বাত্মক চেষ্টা করব এবং আমাদের চালক ভাইরা যাদের হাতে স্টিয়ারিং থাকে তিনি যেন আরও দায়িত্বশীল হয়ে এই ঈদযাত্রায় সামিল হন, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক।